হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে তোমাদের ক্লাস 7 এর পরিবেশ বিজ্ঞানের যে চ্যাপ্টারটা আমরা পড়ছিলাম, প্রথম চ্যাপ্টার তাপ, তার উপর আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাস আমরা প্রোভাইড করতে চলেছি। যারা আগের তিনটে ক্লাস দেখোনি, অবশ্যই ক্লাসগুলো তোমরা দেখে নিও। দেখবে সেই ক্লাসে আমরা প্রত্যেকটা যে তোমাদের টেক্সট বইয়ের মধ্যে যে যা বিষয়গুলো রয়েছে, প্রশ্ন বিচিত্রাতে যে যে জায়গা থেকে প্রশ্ন করা হয়, তোমাদের স্কুলের পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো সাধারণত আসে সবগুলো কিন্তু ওই ক্লাসের মধ্যে যখন আমরা বিভিন্ন বিষয় বুঝিয়েছি, একদম জলের মতো সহজ করে বোঝানো হয়েছে। আর সমস্ত ইম্পর্টেন্ট জায়গাগুলো কিন্তু আমরা কভার করে দিয়েছি। যদি ক্লাসগুলো দেখো মনোযোগ সহকারে, প্রশ্ন বিচিত্রা সলভ করো, পরীক্ষার স্কুলের প্রশ্নপত্র দেখবে, সবগুলো তোমরা কিন্তু খুব সহজ করে উত্তর কিন্তু করে আসতে পারবে। ওকে, যারা দেখোনি আগের তিনটে ক্লাস, অবশ্যই তোমরা কিন্তু দেখে নিও। আজকে আমরা নতুন একটা জিনিস শিখতে চলেছি, সেটা হচ্ছে নতুন জিনিস আমরা পড়বো, সেটা হচ্ছে লিন তাপ বা লেটেন্ট হিট। ওকে, লিন তাপ আমরা পড়বো। দেখো, আমরা যদি একটা বরফ নিই, ধরো ফ্রিজ থেকে একটা বরফ নিয়েছি, ফ্রিজ থেকে বরফ নিয়ে আমি পাত্রতে নিয়ে বাইরে নর্মাল টেম্পারেচারে রেখেছি, কি হবে বলতো? বরফটা কিছুক্ষণ পর বরফটা গলবে, তো গলে যাবে। তাহলে বরফটা একটা কঠিন জিনিস। বরফটা কি জিনিস? একটা কঠিন জিনিস। তাহলে বরফ নিয়েছি আমি, ধরো বরফ নিয়েছি, সেটা হচ্ছে সলিড, সলিড বা কঠিন। সেটা নর্মাল টেম্পারেচার যখন আমরা বাইরে রাখছি, তাহলে বাইরে কি নিচ্ছে বলো তো? তাপ নিচ্ছে তো। ফ্রিজের ভেতরে ছিল ঠান্ডা, ছিল ঠান্ডা, বাইরের গরমটা ভেতরে যেতে পারছিল না, ফ্রিজের ভেতরে যেতে পারছিল না। বাইরে যখনই বরফটাকে রাখছি বা একটা আইসক্রিমকে রাখছি, সেটা গলে যাচ্ছে, কেন? বাইরে তাপ প্রচুর, ওই তাপটা নিয়ে গলে যাচ্ছে। তাহলে কি নিল? তাপ নিল, প্লাস তাপ মানে তাপ গ্রহণ করলো। তাপ নিয়ে কি হয়ে গেল? জল হয়ে গেল। বরফটা জল হয়ে গেল। জলটা কি কঠিন তরল না গ্যাস? তরল। ওকে, এরপরে এই বরফটা যেমন আমরা বাইরে রাখলাম, সেটা জল হয়ে গেল। এবার এই জলটাকে যদি আমরা একটা পাত্রতে নিয়ে গ্যাসের বার্নারে বসিয়ে যদি আমরা লাইটার দিয়ে গ্যাসটাকে অন করি, জলটা গরম হতে একটা সময় ফুটতে লাগবে। ফুটে দেখবে বাষ্প আকারে টকবক করে ফুটতে ফুটতে আকাশে কিন্তু বাষ্পগুলো উঠবে। তাহলে জলকে যদি আমরা আরো গরম করি মানে আরো যদি ও তাপ নেয়, তখন কি হয়ে যাবে? সেটা ফুটে বাষ্পে পরিণত হবে। কি হবে এটা? সেটা বাষ্প, যেটাকে ইংরেজিতে বলে ভেপার বলে। সেটা কি হয়ে গেল তাহলে? সেটা হচ্ছে গ্যাস। পদার্থের কটা অবস্থা তোমরা জানো? কঠিন, তরল, গ্যাস। কঠিন থেকে তরল হলো, তরল থেকে গ্যাস হলো। ওকে, এবার জিনিসটা দেখো, এই যে কঠিন থেকে তরল হলো মানে একটা বরফ ছিল সেটা গলে গেল, একটা বরফ ছিল সেটা গলে গেল। সেই ঘটনাকে কি বলবো? সেই ঘটনাকে বলবো আমরা মেল্টিং। মেল্টিং বা বাংলাতে বলা হয় গলন। কি বলা হয় এটাকে? গলন বলা হয়। ওকে, আর কোন তরল যখন তাপ নিয়ে গ্যাসে পরিণত হয়, ফুটে তরলে মানে তরল থেকে বাষ্পে পরিণত হয় বা গ্যাসে পরিণত হয়, সেই ঘটনাকে কি বলে? বাষ্পীভবন। কি বলে সেটাকে? বাষ্পীভবন। বাষ্পে পরিণত হচ্ছে, তাহলে বাষ্পীভবন মানে বাষ্পতে পরিণত হওয়া, ভবন মানে পরিণত হওয়া। ওকে, তাহলে যদি প্রশ্ন আসে গলন কাকে বলে, তাপ গ্রহণ করে কোন বস্তুর কঠিন থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে গলন বলে। ওকে, তাপ গ্রহণ করে কোন বস্তুর কঠিন থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে গলন বলে। মনে থাকবে, ছবিগুলো করে দেখে যাতে করে তোমাদের মনে থাকে একদম, যে হ্যাঁ আমার এই ছবিটা ছিল, স্যার এরকম ভাবে বুঝিয়েছিল, মনে থাকবে। তাহলে পরীক্ষার আগে তোমরা কোনোভাবেই ভুলবে না। ওকে, গ্যারান্টি এই জিনিসগুলো তুমি ভালো করে বুঝে নাও, ক্লাসটা কখনোই ভুলবে না, পরীক্ষায় সঠিক আনসার করে আসতে পারবে। বাষ্পীভবন কাকে বলে? তাপ গ্রহণ করে কোনো তরল বস্তুর বা তরল পদার্থের গ্যাসে বা বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে বাষ্পীভবন বলে। বোঝা গেল? তাহলে এরকম ভাবে কিন্তু গলন হলো, তারপর বাষ্পীভবন হলো। এবার বাষ্পটা টকবক করে ভাতের হাঁড়িতে জল আছে, ফুটছে। এবার তুমি একটা যদি ঠান্ডা ঢাকনা চাপা দাও, ঢাকনাটা চাপা দেওয়ার পর কিছুক্ষণ পর যখন ঢাকনাটা সরাবে, এবার ঢাকনার উল্টো দিকে ছোট ছোট জলকণা লেগে থাকে। থাকে না? থাকে না? অবশ্যই থাকে। যদি যারা দেখোনি, রান্নাঘরে গিয়ে দেখবে, যখন টকবক করে ফুটছে, ঢাকনা যদি সরাও, ঢাকনার গায়ে কিন্তু ছোট ছোট জলকণা লেগে থাকে। কেন? কারণ বাইরের বাতাসটা তো অত গরম নয়, ঠান্ডা রয়েছে। আর হাঁড়ির ভিতরে জলটা গরম, এবার ঢাকনাটাও ঠান্ডা। তাহলে ঠান্ডা জিনিসের সংস্পর্শে গরম বাষ্পটা যখন বাইরে বেরোতে পারছে না, ধাক্কা লাগছে, নিয়ে বাষ্পটা ঠান্ডা ওই ঢাকনার গায়ে এসে ঘনীভূত হচ্ছে, ঘনীভূত হয়ে জলের জলকণায় পরিণত হচ্ছে। তাহলে উল্টো প্রসেস, এই বাষ্প যখন আবার ঘনীভূত হয়ে তরলে পরিণত হয়, সেই ঘটনাকে কি বলে? ঘনীভবন বলে। ঘনীভবন। তাহলে এখানে তাপ গ্রহণ করবে না তাপ বর্জন করবে? তাপ বর্জন করবে, মাইনাস তাপ। তাপ কি হবে? ছেড়ে দেবে। তাপ কমেই তো গ্যাসটা বা বাষ্পটা কি হলো? তরল হলো। বোঝা গেল? এরপর ধরো এই তরলটাকে আমরা কি করব? ধরো জলটা, আমি বলছি এই জলটাকে তুমি আবার বরফ করো, কি করবে? ফ্রিজে ভরবে। ফ্রিজে ভরলে কি ঠান্ডা হবে? ঠান্ডা হওয়া মানে কি? তাপটা ছেড়ে দেবে। তাহলে তাপ আরো কমে যাবে। তাপটা যেই কমে যাবে, কমে যাওয়ার পর কিছুক্ষণ পর দেখা গেল সেটা বরফ হয়ে গেল। তাহলে আবার তাপ কমলো, এইদিকে তাপ কমলো, সেটা কি হলো? বরফে পরিণত হলো।
তরল থেকে কঠিন হচ্ছে, কঠিন হওয়া মানে কঠিনী ভবন। কি বলবো এই পদ্ধতিটাকে? কঠিনী ভবন। বোঝা গেল? তাহলে তাপ গ্রহণ করে কোন কঠিন পদার্থের তরলে পরিণত হওয়ার ঘটনাকে গলন বলে। তাপ গ্রহণ করে কোন তরল পদার্থের গ্যাস বা বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে বাষ্পীভবন বলে। তাপ ছেড়ে দিয়ে বা তাপ বর্জন করে কোন বাষ্পের তরলে পরিণত হওয়ার ঘটনাকে ঘনীভবন বলে। একই রকম ভাবে তাপ ছেড়ে দিয়ে বা তাপ বর্জন করে কোন তরল পদার্থের কঠিনে পরিণত হওয়ার ঘটনাকে কঠিনীভবন ঘটে। ওকে, তাহলে কঠিন থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে কি বলে? গলন। তরল থেকে গ্যাসে পরিণত হওয়ার ঘটনা কি বলে? বাষ্পীভবন। গ্যাস থেকে তরল হওয়ার পদ্ধতিটির নাম কি? ঘনীভবন। তরল থেকে কঠিনে পরিণত হওয়ার ঘটনাটির নাম কি? কঠিনীভবন। এরকম কিন্তু প্রশ্ন আসে। ওকে, এরকম ভাবে প্রশ্ন আছে, ঘুরিয়ে ঘুরিয়ে নানা রকম প্রশ্ন আছে। এবার একটা যদি আমরা পাত্র নিই, ধরো আমরা একটা পাত্র নিয়েছি, এরকম ভাবে আমাদের একটা পাত্র রয়েছে। এই পাত্রের মধ্যে আমি আমার মানে বরফ ছিল, কেমন অনেকগুলো বরফ রেখেছি, বরফগুলো রেখেছিলাম, অনেকগুলো আমাদের বরফ ছিল। বরফটা গলছে গলছে, জলটা হচ্ছে, অনেকগুলো একদম ভর্তি জল আমরা বরফ রেখেছিলাম। কিছুক্ষণ পর দেখা গেল যখন বরফ আমি যেটা নিয়েছিলাম সেটা 16°C ছিল। কেমন? এখানে আমাদের সব বরফের চায় ভরা আছে, অনেকগুলো বরফের চায় ভরা আছে। ওকে, বরফের টুকরো বা বরফের চায়গুলো ভরা আছে 16°C। কিছুক্ষণ পর যখন এই বরফটা গলতে শুরু করলো, কেমন? সবগুলো তো একসঙ্গে গলে না, ধীরে ধীরে গলতে থাকে, গলতে গলতে গলছে। যদি তুমি সেই সময় থার্মোমিটার ঘুরে দেখো যে গলছে যখন, যে এখানে যতগুলো বরফ ছিল 1 2 3 4 5 6 7 8টা বরফ ছিল, হয়তো সাপোজ 3টে গলে গেছে, তখন তুমি উষ্ণতা দেখছো তখনও 16°C। যখন আমাদের 8টার মধ্যে 7টা গলে গেছে, একটা পড়ে আছে, তখনও 16°C। এবং সব যখন গলে গেল সঙ্গে সঙ্গে ওই সময় দেখতে হবে পুরোটাই গলে গিয়ে আমাদের জল হয়ে গেল যখন, তখনও দেখছো 16°C। ওকে, এরপর যদি আরো কিছুক্ষণ রেখে দাও তখন উষ্ণতা বাড়তে লাগবে, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি করে। ঘরের যা উষ্ণতা ধরো 15°C, বা এখন প্রচুর ঠান্ডা, এখন 8 ডিগ্রি 9 ডিগ্রির মতো থাকে, দিনের বেলা একটু বেশি থাকে, তাহলে 15°C হয়তো দিনের বেলায়, তো 15°C কিন্তু হয়ে গেল। কিন্তু উষ্ণতা তো বাড়ছে, পরে বাড়ছে, কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি যতক্ষণ বরফ গলছে, যতক্ষণ না সব বরফ গলে তরলে পরিণত হচ্ছে, মানে জলে পরিণত হচ্ছে, ততক্ষণ উষ্ণতা বাড়ছেও না কমছেও না। পুরোটা বরফ গলে জল হলো, তারপর এবার উষ্ণতা 1 ডিগ্রি 2 ডিগ্রি এরকম করে বাড়তে থাকবে। তাহলে এই যে সময় যখন গলনটা হচ্ছে, ততক্ষণ কিন্তু উষ্ণতা বাড়ছেও না কমছেও না। এই যে জিনিসটা, এই সময় তাপ কি নিচ্ছে না? ও তাপ কিন্তু নিচ্ছে, কিন্তু এই তাপটা ওর উষ্ণতা বাড়াতে পারছে না। এই তাপটা কি কাজে লাগছে? এই তাপটা শুধু ওই পদার্থগুলোকে, মানে বরফগুলোকে গলতে সাহায্য করছে, কখনোই উষ্ণতা বাড়াতে পারছে না। ওকে, তাহলে লিন তাপ মানে ওই তাপটা বস্তুর মধ্যে বিলীন হয়ে যাচ্ছে, লিন হয়ে যাচ্ছে, মানে হারিয়ে যাচ্ছে। তাহলে লিন তাপের কাজ কি? লিন তাপের কাজ শুধু ওই পদার্থটা কঠিন ছিল তাকে তরলে পরিণত করলো, মানে ওই অবস্থাটা পাল্টে দিল। ওকে, অবস্থাটা পাল্টে দিল। বা আমি যদি 100°C জল নিই, এই জল নিচ্ছিলাম আমরা 100°C, তাকে আমি বাষ্পে পরিণত করব, কেমন? তাকে আমরা বাষ্পে পরিণত করব, বাষ্প, এরও যদি 100°C হয়, কেমন? জল ফুটে যখন বাষ্প হবে তখনও কিন্তু 100°C। এখানে জল থেকে বাষ্প হচ্ছে, মানে তরল থেকে গ্যাসে পরিণত হচ্ছে, তখনও কিন্তু উষ্ণতা পাল্টাবে না, সব জলটা বাষ্প হয়ে যাবে, তারপর আরো উষ্ণতা দিলে তখন এর উষ্ণতা বাড়বে, তখন বাড়তে লাগবে, কিন্তু যতক্ষণ জল থেকে বাষ্প হচ্ছে ততক্ষণ 100 থাকবে। এইখানে শুধু অবস্থা পরিবর্তন হচ্ছে, তরল থেকে গ্যাস হচ্ছে, এখানে কঠিন থেকে তরল হচ্ছে। এই সময়গুলোতে উষ্ণতা পাল্টাচ্ছে না, শুধু অবস্থা পাল্টাচ্ছে। তার জন্য এই সময় যে তাপটা লাগে সেই তাপকে বলা হয় লিন তাপ। লিন তাপ মানে ওই পদার্থের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে। লিন তাপের কাজ হচ্ছে উষ্ণতা বাড়ানো নয়। লিন তাপ কখনোই পদার্থের উষ্ণতা বাড়াতে বা কমাতে পারে না। কি করতে পারে? শুধু বস্তু অবস্থা পাল্টাতে পারে, কঠিন থেকে তরল করতে পারে, তরল থেকে গ্যাস করতে পারে, উল্টো দিকে গ্যাস থেকে তরল করতে পারে, বা তরল থেকে কঠিন করতে পারে। বোঝা গেল? তাহলে লিন তাপের সংজ্ঞা যদি আসে, তোমরা লিখবে যে একক ভরের কোনো পদার্থের উষ্ণতা, ভালো করে শোনো, শুনে শুনে লেখো, একক ভরের কোনো পদার্থের উষ্ণতা না বাড়িয়ে বা না কমিয়ে, বা সোজা কথায় একক ভরের কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না করে শুধু অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য যে পরিমাণ তাপ দিতে হয় বা বস্তু থেকে বর্জিত হয়, সেই তাপকে লিন তাপ বলে। একক ভরের কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না করে শুধু অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপ দিতে হয় বা যে পরিমাণ তাপ বর্জিত হয়, সেই তাপকেই ওই বস্তুর ওই অবস্থা পরিবর্তনের লিন তাপ বলে। ওই অবস্থা পরিবর্তন মানে ধরো বরফ গলে জল হচ্ছে,
শূন্য ডিগ্রি আছে, শূন্যই তো লিখিনি, 0 ডিগ্রি আছে। তাহলে এই সময় যে তাপটা লাগবে সেটাকে বলবো আমরা বরফ গলনের লিন তাপ। কি বলবো? বরফ গলনের লিন তাপ। বরফটা বলছেন, সোজা কথা গলনের লিন তাপ, গলনের লিন তাপ বলবো। ওকে, তাহলে একক ভরে কোনো পদার্থের, কঠিন পদার্থের উষ্ণতা পরিবর্তন না করে শুধু অবস্থার পরিবর্তন, মানে কঠিন থেকে তরলে পরিণত করতে যে পরিমাণ তাপ দিতে হয়, সেই তাপ দিতে হবে, তাকে আমরা বলবো গলনের লিন তাপ। বরফ বলছে তার জন্য বরফ গলনের লিন তাপ। এখানে কি হবে? বাষ্পীভবনের লিন তাপ। একক ভরে কোনো পদার্থের উষ্ণতা পরিবর্তন না করে শুধুমাত্র তরল থেকে বাষ্পে পরিণত করতে গেলে যে তাপ দিতে হয় তাকে বাষ্পীভবনের লিন তাপ বলে। এগুলোতে তাপ কি হয়? দিতে হয়, আমরা দেখেছিলাম। আর এগুলো থেকে বলবো একক ভরের কোনো গ্যাসের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে শুধু বাষ্প থেকে তরলে পরিণত করতে গেলে যে পরিমাণ তাপ বর্জিত হয় সেই তাপকে বলবো ঘনীভবনের লিন তাপ। একক ভরে কোনো তরল পদার্থের উষ্ণতা না পরিবর্তন করে শুধু তরল থেকে কঠিনে পরিণত করতে গেলে যে পরিমাণ তাপ ওই বস্তু ছেড়ে দেয় তাকে তার কঠিনীভবনের লিন তাপ বলে। বোঝা গেল? তাহলে এরকম ভাবে লিন তাপের সংজ্ঞাগুলো তোমরা করতে হবে, বোঝা থাকলে তোমরা করতে হবে। যখন এগুলো থেকে সংজ্ঞা দেবে গলনের লিন তাপ, তখন তাপ গৃহীত হয় তরল থেকে গ্যাস, তখন গৃহীত হয় ওই টার্মটা ব্যবহার করবে। আর যখন ঘনীভবন বা কঠিন ভবন বলবে তখন যে পরিমাণ তাপ বর্জিত হয় তাকে তাপ লিন তাপ বলে, এরকম ভাবে বলবে। ওকে, এবার বরফ যেটা বলছে, বরফ গলনের লিন তাপ কত বলতো? যদি এটা বরফ হয়, বরফ গলনের লিন তাপ হচ্ছে, ব্র্যাকেটটা দিচ্ছি না আমি, কেমন? বরফ গলনের লিন তাপের মান কত? 80 ক্যালোরি পার গ্রাম। এটা হচ্ছে বরফ গলনের লিন তাপ। এরকম ভাবে লিখতে পারো 80 ক্যালোরি পার গ্রাম, বা এরকম করেও লেখা যায় 80 ক্যালোরি গ্রাম টু দি পাওয়ার -1। এটা নিচে আছে তাই জন্য গ্রাম টু দি পাওয়ার -1। বরফ গলনের লিন তাপ পরীক্ষায় আসে আমাদের। দেখো তোমাদের এই জায়গাটা দেওয়া হয়েছে 11 পাতায় নিচের দিকে দুটো লাইন, বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো? বরফ গলনের লিন তাপ কত? একটা শর্ট কোশ্চেন, বরফ গলনের লিন তাপের মান কত? লিখবে 80 ক্যালোরি পার গ্রাম। এবার যদি প্রশ্ন আসে বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো, তখন দেওয়া হয়েছে এখানে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বিশুদ্ধ বরফ ওই উষ্ণতার 1 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত হতে বাইরে থেকে 80 ক্যালোরি তাপ গ্রহণ করে। মানে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার পার গ্রাম, মানে এক এক গ্রামে, পার গ্রাম মানে এক এক গ্রাম, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বিশুদ্ধ বরফকে 0 ডিগ্রি সেলসিয়াসেরই 1 গ্রাম জলে পরিণত করতে গেলে 80 ক্যালোরি তাপ দিতে হয়। যেহেতু পার গ্রাম মানে এক এক গ্রাম, তাহলে 1 গ্রাম 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতারই জলে পরিণত হতে গেলে বাইরে থেকে 80 ক্যালোরি তাপ দিতে হয়। তাহলে এটা বলবে। ওকে, যদি তুমি এখানে 10 গ্রাম নাও তাহলে কত তাপ হবে, কত তাপ লাগবে? তখন 80 কে 10 দিয়ে গুণ করবে, নিয়ে 800 ক্যালোরি হবে। 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি বরফকে 0 ডিগ্রি জলে পরিণত করতে গেলে 80 ক্যালোরি করে তাপ লাগে। তাহলে 5 গ্রাম যদি বরফ দিই এবং 0 ডিগ্রি সেলসিয়াসেরই 5 গ্রাম জলে পরিণত করতে হবে, তাহলে 80 কে 5 দিয়ে গুণ করবে, তাহলে 5 8 40 মানে 400 ক্যালোরি তাপ লাগবে এক এক গ্রামে। আবার যখন বাষ্পীভবন পড়বে, বাষ্পীভবন 1 গ্রাম জলকে 1 গ্রাম বাষ্পতে পরিণত করব 100 ডিগ্রি সেলসিয়াসে 1 গ্রাম জল, সেটাকে আমরা 100 ডিগ্রি সেলসিয়াসে 1 গ্রাম বাষ্পে পরিণত করব, সেখানে কত তাপ লাগবে? 537 ক্যালোরি। তার জন্য বাষ্পীভবনের লিন তাপ কত? 537 ক্যালোরি পার গ্রাম। অনেক বই 540 দেওয়া থাকে, সেটা কিন্তু লিখবে না, 537 লিখবে। তাহলে বাষ্পীভবনের লিন তাপের মান কত? 537 ক্যালোরি পার গ্রাম। যদি বলে বাষ্পীভবনের লিন তাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো? না তো 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বিশুদ্ধ জলকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতারই বা ওই উষ্ণতার 1 গ্রাম বাষ্পে পরিণত করতে গেলে 537 ক্যালোরি তাপ দিতে হয়, এটা লিখতে হবে। ওকে, বোঝা গেল? লিন তাপের জায়গাগুলো বা আমাদের পরের পাতা এখানে দেওয়া হয়েছে, এই জায়গাগুলো তোমরা লিখবে। তাহলে বরফ থেকে যখন জল হবে, গলনে কি হয়? তাপ গৃহীত হয়। তরল থেকে গ্যাস হচ্ছে বাষ্পীভবনে তাপ গৃহীত হয়। বাষ্প থেকে তরল হচ্ছে তাপ বর্জন হয়। জল থেকে বরফ হচ্ছে মানে তরল থেকে কঠিন তাপ বর্জন হয়। এখান থেকে এখানে যে তাপটা লাগে সেটা হচ্ছে গলনের লিন তাপ। তরল থেকে বাষ্প হতে বাষ্পীভবনের লিন তাপ। বাষ্প থেকে তরল হতে যে তাপটা ছেড়ে দিচ্ছে লিন তাপ, সেটা হচ্ছে ঘনীভবনের লিন তাপ। তরল থেকে কঠিন হতে যে তাপটা ছেড়ে দিচ্ছে সেটা হচ্ছে কঠিনীভবনের লিন তাপ। এইগুলো ছকের মধ্যে কিন্তু দেওয়া হয়েছে। ওকে, আর 1 গ্রাম 0 ডিগ্রি সেলসিয়াসে বরফকে 0 ডিগ্রি জলে পরিণত করতে গেলে 80 ক্যালোরি করে তাপ দিতে হয়। আর উল্টো 0 ডিগ্রি সেলসিয়াসে
যদি আমরা 1 গ্রাম জল নিই, সেটাকে যদি 0°C বরফে পরিণত করি, তখন তাপ ছাড়বে। কত তাপ ছাড়বে? 80 ক্যালোরি পার গ্রাম করেই তাপ ছাড়বে। 1 গ্রামে 80 ক্যালোরি করে কিন্তু তাপ ছাড়বে। ওকে, এই জায়গাগুলো আছে। একটা দেখো আমাদের 13 পাতায় প্রশ্ন আছে, হাতে ইথার বা স্পিরিট ঢাললে ঠান্ডা হয় কেন? প্রশ্ন। তাহলে আমাদের হাতে আমি ইথার ঢেলেছি, স্পিরিট ঢেলেছি। স্পিরিট দেখেছি অনেক সময় ইনজেকশন দেওয়ার সময় দেখবে স্পিরিট দেয়, ঠান্ডা লাগে আমাদের। তো সেটা ঠান্ডা লাগে কেন? প্রশ্ন তো। যখন আমরা হাতে স্পিরিট দেব বা ইথার দেব, সেটা হচ্ছে উদ্বায়ী তরল। কেমন তরল সেটা? স্পিরিট হচ্ছে উদ্বায়ী, এটা হসন্ত আছে, কেমন? উদ্বায়ী তরল। উদ্বায়ী তরল মানে ফোটাবার দরকার হয় না, এমনি সাধারণ উষ্ণতাতেই ও বাষ্পে পরিণত হয়। যখন হাতে ঢালবো বাষ্প হবে, বাষ্প হওয়ার জন্য তরল থেকে বাষ্প হবে, বাষ্প হওয়ার জন্য বাষ্পীভবনের লিনতাপ লাগবে স্পিরিটকে, তাই না? জলে যেমন 100 লাগে, স্পিরিটে আরো কম লাগে, সাধারণ উষ্ণতাতেই লাগে, তাই না? সব জিনিসের গলনের লিনতাপ বা বাষ্পীভবনের লিনতাপ কিন্তু একই না, সব জিনিসের আলাদা আলাদা ভাগ রয়েছে। জলে যেমন দেখলাম 100 গলনের লিনতাপ, 537 হচ্ছে বাষ্পীভবনের লিনতাপ, 537। স্পিরিটে অনেক কম, অনেক কম। যে হাতে ঢালবো বাষ্পীভবন হবে, স্পিরিট যেহেতু উদ্বায়ী তরল, বাষ্পীভবন হবে। বাষ্পীভবনের জন্য লিনতাপ দরকার, সেটা কোথা থেকে নেবে? হাতের ওই অংশ থেকে। আমাদের শরীর তো গরম, আমাদের শরীর থেকে তাপ নেবে, এবং তাপ নেওয়ার জন্য শরীরের ওই জায়গাটা, হাতের ওই জায়গাটা তাপ কমে গেল ওখানে, তাই জন্য আমাদের ঠান্ডা মনে হয়। ওকে, তো লিখবে হাতে স্পিরিট বা ইথার ঢাললে আমাদের ঠান্ডা লাগে বা ঠান্ডা অনুভূত হয়, তার কারণ স্পিরিট হলো উদ্বায়ী তরল, তাই হাতে স্পিরিট ঢাললে স্পিরিট দ্রুত বাষ্পীভূত হয়, এবং এই বাষ্পীভবনের জন্য যে লিনতাপ লাগে সেটা আমাদের হাতের ওই অংশ থেকে সরবরাহ হয়, এবং হাতের ওই অংশ তাপ হারিয়ে ঠান্ডা হয়ে পড়ে। এ কারণে হাতে ইথার বা স্পিরিট ঢালে ঠান্ডা অনুভূত হয়। খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন আমরা যদি দেখি, মাটির হাঁড়ি যদি আমরা দেখি, মাটির হাঁড়ির জল কিন্তু ঠান্ডা হয়। অথচ স্টিলের যদি হয়, স্টিলের কলসি আমাদের ধরো রয়েছে, স্টিলের কলসি, সেখানে যে জলটা রয়েছে সেটা কিন্তু অতটা ঠান্ডা হয় না। এটা মাটির, এটা হচ্ছে স্টিলের। কোনটা জল বেশি ঠান্ডা? মাটির। কেন? মাটির কলসির গায়ে ছোট ছোট ফুটো থাকে। তো কোথায় স্যার, তাহলে তো জল বেরিয়ে আসতো। একদমই চুলের থেকেও আরো ছোট ছোট, একদম সূক্ষ্ম মানে ছিদ্র থাকে, সেটা দিয়ে হালকা 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 অল্প অল্প জল সেটা বেরিয়ে আসে। বেরিয়ে আসার পর সেই জলটা বাষ্পীভূত হবে। বাষ্পীভবনের জন্য জলে 537 করে ক্যালোরি তাপ লাগে। সেই তাপটা কোথা থেকে নেবে? কলসির গা থেকে নেবে। কলসির ভেতরে যে জল থাকে সেখান থেকে তাপটা নিয়ে ওই বাইরে বেরিয়ে আসা জলটা বাষ্পীভূত হবে। তাহলে বাইরের জলটা যেটা বেরিয়ে এলো, চুঁয়ে বেরিয়ে এলো, সেই জলটা বাষ্পীভূত হওয়ার জন্য যেহেতু ভেতর থেকে লিনতাপ নিচ্ছে, তার জন্য ভেতরকার জলটা বা কলসিটা ঠান্ডা হচ্ছে। এই কারণে মাটির কলসির জল কি হয়? ঠান্ডা হয়। কিন্তু স্টিলের তো একদম কংক্রিট, স্টিলের তো একটুও ফুটো থাকে না, একদম চুলের থেকেও কম, সেটাও কিন্তু ফুটো থাকে না। তাহলে স্টিলের কলসির ভেতর থেকে জল কখনোই বাইরে বেরিয়ে আসতে পারে না, এই কারণে কোনো জল বাষ্পীভূত হচ্ছে না, শুধু মুখ থেকে একটু জল বাষ্পীভূত হয়ে যায়। সেটা এখানেও হয়, কিন্তু এখানে বাইরে বেরিয়ে আসছিল জল, তার জন্য বাষ্পীভূত হচ্ছিল, লিনতাপ লাগছিল, জলটা ঠান্ডা হচ্ছিল। এখানে কিন্তু সেরকম ঘটনা ঘটে না, এই জন্য কিন্তু ঠান্ডা হতে পারে না। ওকে, এতটা আলোচনা করলাম। এখানে বেশ কিছু প্রশ্ন রয়েছে। স্নান করে ওঠার পর পাখা চালিয়ে তার নিচে টানলে ঠান্ডা লাগে। ধরো গ্রীষ্মকাল, এখন তো কেউ ফ্যান চালাবে না, এখন তো শীতকাল। এবার স্নান করে যদি ফ্যান চালিয়ে দাঁড়াই, তাহলে আমাদের ঠান্ডা লাগে। কেমন? গায়ে জল লেগে আছে, ঠান্ডা, ফ্যান চালিয়ে দিয়েছি, স্নান করে এসে, তাহলে ঠান্ডা লাগবে। কেন? গায়ে যে জলগুলো লেগে আছে সেগুলো বাষ্পীভূত হবে দ্রুত। ফ্যান চালালে বা বাতাস যদি হু হু করে বয়, দেখবে জিনিস তাড়াতাড়ি শুকোয়, তাহলে বাষ্পীভবনটা তাড়াতাড়ি হবে। বাষ্পীভবনের জন্য লিনতাপ কোথা থেকে নেবে? গায়ে জল লেগেছে, গা থেকে নেবে। তাহলে গা থেকে নিলে আমাদের শরীরটা কি হবে? তাপটা ছেড়ে দেবে, তাপ কমতে লাগবে। কমতে লাগার কারণে কিন্তু আমাদের কি হবে? ঠান্ডা অনুভূত হয়। ওকে, তবে জল দিয়ে ঘর মোছার পর মেঝে ঠান্ডা হয়। যখনই আমরা ঘরটা মুছছি, মেঝেতে জলের একটা হালকা লেয়ার কিন্তু থাকে, জল কিন্তু লেগে থাকে, একটু সঙ্গে সঙ্গে কিন্তু একদম ক্লিন হয়ে যায়, শুকনো হয়ে যায় না। তো যে জলটা লেগে থাকে মেঝেতে ঘর মোছার পর, সেই জলটা বাষ্পীভূত হবে। বাষ্পীভবন হওয়ার জন্য লিনতাপ মেঝে থেকে গৃহীত হয়, এই কারণে মেঝেটা তাপ হারিয়ে ঠান্ডা হয়। এরকম ভাবে লিখতে হবে। বা গরমকালে দরজা জানলাতে ভেজা পর্দা বা পর্দাতে যদি জল দিই, ঠান্ডা হয় ঘরটা। কারণ কি বলতো? ওই পর্দার যে জলটা সেটা বাষ্পীভূত হয়, আর বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিনতাপ ঘরের বাতাস থেকে গ্রহণ করে, তাই জন্য ঘরের বাতাসটা তাপ হারিয়ে ঠান্ডা হয়।
ওকে, তাহলে আমাদের দেখো এই যে আমাদের জীবের শারীরবৃত্তীয় ক্রিয়া তাপের ভূমিকা এই যে জায়গাটা আছে, এর আগে পর্যন্ত আমরা আজকে ক্লাস আলোচনা করলাম, মানে আমরা ক্লাসটা দিলাম কেমন, প্রত্যেকটা বিষয় একদম সহজ করে বুঝে নিলাম। এরপর নেক্সট যে ক্লাস আছে সেখানে আমাদের জীবের ওই যে শারীরবৃত্তীয় কিছু ক্রিয়া তাপের ভূমিকা যে জায়গাগুলো আছে সেখান থেকে যে যে প্রশ্নগুলো আছে সেগুলো আলোচনা করবো এবং বিষয়গুলো খুব সহজ করে বুঝে নেবো। ওকে, তাহলে আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটাতে লাইক দেবে, যারা প্রথমবার চ্যানেলটিতে এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। পুরোনো ক্লাসগুলো অবশ্যই তোমরা প্লেলিস্ট অপশনে যাবে, ক্লাস 7 এর পরিবেশ ও বিজ্ঞানের প্লেলিস্ট দেওয়া হয়েছে, সেখান থেকে দেখে নিও। ওকে, বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও আমি দেওয়ার চেষ্টা করব প্লেলিস্ট লিংক, সেখান থেকে তোমরা কিন্তু মানে পরিবেশ ও বিজ্ঞানের ক্লাসগুলো যেগুলো হয়ে গেছে সেগুলো তোমরা দেখে নিতে পারবে। আর ক্লাসগুলোও কিন্তু তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে নেবে। কেমন? তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।